তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। আজকের ক্লাসটি হলো মাধ্যমিক ক্লাস 10 এর ক্লাস, এবং আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট কবিতা সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটির প্রতিটি পংক্তির ব্যাখ্যা করব এবং তার সারাংশ সম্পর্কে জানব। সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি, জয়েন দ্য ক্লাস। খুব ইম্পর্টেন্ট কবিতা তোমাদের টেস্টের জন্যে। এবারে টেস্টে এখান থেকে তো প্রশ্ন আসবেই, কতটা বোঝার চেষ্টা করো। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সুতরাং ভালো করে শুনতে হবে। কে জয়েন করেছে? শুধু সৌম্যজিৎ, বাকিরা কোথায়? হোয়ার আর দ্য রেস্ট? এসা জয়েন কর, এসা। সুতরাং আমরা এখন আলোচনা করব আজকে নিরুপম। ভেরি গুড। সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি কবিতা আলোচনা করব। প্রথমে তার লাইন বাই লাইন ব্যাখ্যা, প্রতিটি শব্দের অর্থ করব, তারপরে আমরা তার থেকে যে যে কোশ্চেন হতে পারে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আর দেরি না করে আমরা শুরু করি। আমাকে একটু ভালো করে শুনতে হবে, জানো। এই যে তোমাদের সিন্ধু তীরে কবিতাটি, এই কবিতাটি অ্যাকচুয়ালি কবি তো হলেন সৈয়দ আলাওল, এবং তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে। কাব্যগ্রন্থটির নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতী অবশ্য একটা হিন্দি কাব্যের অনুকরণে রচিত হয়েছিল, এবং সেটা হলো মোহাম্মদ জায়সির রচিত পদুমাবত। তার থেকে পদ্মাবতী হিসেবে সৈয়দ আলাওল তার অনুবাদ করেন, এবং সেই পদ্মাবতী কাব্যেরই 35তম খণ্ড, যেখানে পদ্মা ও সমুদ্র যে খণ্ডটির নাম, সেখান থেকেই তোমাদের কিন্তু এই অংশটা নেওয়া হয়েছে। তার মানে পদ্মাবতী কাব্যের এটা অন্তর্ভুক্ত। পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড, বা তোমরা যেটা বলতে পারো 35তম চ্যাপ্টার, সেখান থেকে এটাকে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করছি। আমি একটু আগে তোমাদের কাহিনীটা একটু বলে নিই, ভালো করে শোনো। কোত্থেকে পদ্মাবতীর যে এখান থেকে শুরু হয়েছে তার আগের অংশটুকু একটু বলে নিই। এটা গল্পটা এইরকম, যেন বাকিরা কোথায়? যারা জয়েন করবে তাদের তো এখনই জয়েন করা উচিত। লেট দেম জয়েন ইমিডিয়েটলি। ডোরেমন কি জানে না? জানে না? হ্যালো নিরুপম, ডোরেমন জানে? আমি তো লিখে দিয়েছিলাম গ্রুপে, জানা তো উচিত। তারপরে ওই যে নতুন ছেলেটি কি হলো, কি নাম যেন, অনেক জয়েন করেছে না জয়েন করেনি বোধহয়? অনেক, জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো জয়েন দ্য ক্লাস। মাঝ থেকে আবার আলোচনা করতে গেলে খুব অসুবিধা হয়, সেই জন্য সবাই জয়েন করে নাও তাড়াতাড়ি, তারপরে আমরা শুরু করব। ও তো সিন করেছে, হ্যাঁ তাই তো দেখলাম। এটাই তো মুশকিল, যে ক্লাসের সময় যদি যথাযথ সময় না যোগ দেয়। হ্যাঁ, অমর মাহাতো। হ্যাঁ, তাহলে আজকে আমরা শুরু করি। বাংলার কি ক্লাস? সেটা মাধ্যমিকের ক্লাস, মাধ্যমিক ক্লাস 10, সিন্ধু তীরে কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা। যারা মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক বোর্ডের এটা ক্লাস, এবং ক্লাস 10-এর
সিন্ধু তীরে কবিতার আজকে আমরা প্রতিটি পংক্তির ব্যাখ্যা এবং অন্যান্য কোশ্চেন নিয়েও আলোচনা করব। এটা বাংলার ক্লাস অবশ্যই। হ্যাঁ, নিরুপম ঠিকই বলেছে, এটা বাংলার ক্লাস 10-এর সিন্ধু তীরে কবিতার প্রতিটি পংক্তির ব্যাখ্যা আমরা করব। আর সুতরাং যদি তোমার প্রয়োজন লাগে ইউ ক্যান লিসেন টু মি, আমার এই ক্লাস শুনতে পারো ইফ ইট ইজ নিডেড, যদি প্রয়োজন হয়। আমরা শুরু করি আর দেরি না করে, লেট আস স্টার্ট। দেখো, প্রথমেই বলে নিই, এই সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাওলের লেখা। সৈয়দ আলাওলের লেখা। স্যার কারো ডিসিপ্লিন নেই, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কারো ডিসিপ্লিন নেই, ঠিক সময় মতো আসে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এই পদ্মাবতী কাব্য সম্পর্কে আমি একটু বলে নিই। সৈয়দ আলাওল যে এটা তার মৌলিক কাব্যগ্রন্থ তা নয়। মোহাম্মদ জয়সি বলে একজন হিন্দি কবি, তিনি পদুম আবাত বলে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তারই অনুকরণে সৈয়দ আলাওল এই পদ্মাবতী কাব্যগ্রন্থখানি লিখেছেন। এখন এই পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড থেকে কিন্তু এটা তোমাদের এই অংশটা গৃহীত হয়েছে। তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে যতটুকু আছে এটা কিন্তু নেওয়া হয়েছে ওই পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড থেকে। এখন যেখান থেকে এই কাব্যটা, মানে এই যে কবিতাটা যেখান থেকে তোমাদের শুরু হয়েছে তার একটু পূর্বসূত্র তোমাদের বলে নেওয়া উচিত, নাহলে বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে, সিন্ধুরাজের কন্যা, সিন্ধুরাজের কন্যা, তার নাম পদ্মাবতী। তার সঙ্গে বিয়ে হয় আমাদের চিতোরের রানা, তার নাম হচ্ছে রত্নসেন। তাদের সঙ্গে কিন্তু বিয়ে হয়। রত্নসেনের সঙ্গে বিয়ে হলো ওই তোমার আমাদের কন্যাকার, অবশ্যই সিংহল রাজের কন্যা, সিংহল রাজকন্যা পদ্মাবতী তার নাম। সিংহল রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাহ হলো চিতোরের রানা রত্নসেনের। এবং রত্নসেনের এটা কিন্তু দ্বিতীয় বিবাহ, তিনি দ্বিতীয় পত্নী। তো যাই হোক, তিনি, হ্যাঁ বিষয়বস্তু বলবো, আগে এটা শুনে নে, তারপরে বিষয়বস্তু তো বলবোই। আগে একটু শুনে নে এর পূর্বসূত্রটা। তো রত্নসেন বিবাহ করেছেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে। তো বিবাহ করে এবার বাড়ি ফিরছেন, সিংহল থেকে তার নিজের চিতোরের দিকে ফিরছেন, জাহাজে করে আসছেন। কথাটা বোঝার চেষ্টা করো। তো সেই সময় সমুদ্রদেব, মানে সমুদ্র দেবতা, সমুদ্রদেব ব্রাহ্মণ বেশে এসে রত্নসেনের কাছে কিছু দান ভিক্ষা করলেন। সমুদ্রদেব মানে সমুদ্রের যে দেবতা আর কি, সে এসে রত্নসেনের কাছে কিছু দান ভিক্ষা করলেন। বিয়ে করে ফিরছেন রত্নসেন, ওই জাহাজে কিন্তু তার পত্নী এবং তার সখীরাও কিন্তু আছে। তখন রত্নসেন সমুদ্রদেবকে চিনতে পারেননি, কারণ ব্রাহ্মণ বেশে এসেছেন। তো রত্নসেন তাকে কিন্তু কোনো দান দিলেন না। তাতে কিন্তু সমুদ্রদেব ভীষণভাবে ক্ষুব্ধ হলেন। ক্ষুব্ধ হয়ে কি করলেন, সামুদ্রিক ঝড় সৃষ্টি করলেন। এবং সেই সামুদ্রিক ঝড়, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে আর রত্নসেনের জাহাজ একেবারে ভেঙে টুকরো টুকরো খণ্ড খণ্ড হয়ে গেল। ডুবে যাচ্ছিলেন সব, মানে রত্নসেন, তার স্ত্রী, তার সখীরা সবাই ডুবে যাচ্ছিলেন। তখন রত্নসেন কি করলেন, তার স্ত্রী পদ্মাবতী এবং সখীদের একটা ভেলায় চড়িয়ে দিলেন আর নিজে একটা ভেলায় চড়লেন। তো ন্যাচারালি সমুদ্র স্রোতে বা সমুদ্রের ঢেউয়ে ভেলা দুটো বিচ্ছিন্ন হয়ে গেল। তো আমাদের পদ্মাবতী এবং তার সখীরা
তার চার সখী, সেই যে ভেলাটি ছিল সেটা আস্তে 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 তীরভূমিতে এসে আছড়ে পড়ল। তো বুঝতেই পারছো, সমুদ্রের এই উন্মত্ত দশা দেখে তারা সবাই কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই অজ্ঞান অবস্থায় এসে তারা সমুদ্র তটে আছড়ে পড়ল। তাহলে আমি আবার একবার বলি, এই কাহিনীটুকু শুনতেই হবে, কারণ এর সঙ্গে মূল কাহিনীর যোগ আছে। যে কাহিনীটা হচ্ছে এমন যে রত্নসেন, তিনি হলেন চিতোরের রানা, তিনি সিংহল রাজার কন্যা পদ্মাবতীকে বিবাহ করেছেন। তো বিবাহ করার পর ন্যাচারালি এবার পদ্মাবতীকে নিয়ে তিনি বাড়ি ফিরছেন। তো জাহাজে করে যখন তিনি আসছেন, সেই সময় সমুদ্রদেব একজন সাধারণ ভিক্ষুক, ব্রাহ্মণ ভিক্ষুক সেজে রত্নসেনের কাছে কিছু দান ভিক্ষা করেন। রত্নসেন তাকে ভিক্ষা দান দেননি, মানে তাকে চিনতে পারেননি সমুদ্রদেবকে, তিনি তো ব্রাহ্মণ সেজে এসেছেন, ভিক্ষা দেননি, বরঞ্চ বলতে পারো রূঢ় আচরণ করেছেন তার সঙ্গে, এই ভিক্ষা দেবো না, যাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সাধারণত মানুষেরা যেমন করে। ব্যাস সঙ্গে সঙ্গে সমুদ্রদেব ক্ষুব্ধ হলেন, একেবারে সামুদ্রিক ঝড় সৃষ্টি করলেন, করতেই রত্নসেনের জাহাজ একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সবাই ডুবে মরছিল প্রায়, রত্নসেন এবং তার ওই স্ত্রী পদ্মাবতী এবং তার সখীরা। সেই সময় রত্নসেন কি করলেন, একটা ভেলায় ওই পদ্মাবতী মানে স্ত্রী পদ্মাবতী আর তার চার সখীকে চড়িয়ে দিলেন, আর একটা ভেলায় তিনি নিজে চড়লেন। কিন্তু সমুদ্রের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে দুটো ভেলা বিচ্ছিন্ন হয়ে গেল, এবং ওই পদ্মাবতী ও তার সখীরা যেই ভেলায় ছিল, সেই ভেলাটা এসে সিন্ধু নদী মানে সিন্ধু তরে মানে সিন্ধু তীরে মানে সমুদ্রের তটভূমিতে আছড়ে পড়ল। কিন্তু ওই যারা ছিল তো ওই ভেলার মধ্যে, অর্থাৎ পদ্মাবতী এবং তার চার সখী কিন্তু তখন অজ্ঞান হয়ে গেছে। এখানে আর রত্নসেনের ভেলার কথা কিছু বলা হয়নি, শুধু ওই পদ্মাবতী এবং তার চার সখী সহ ভেলাটি সমুদ্র তটে বা সমুদ্র তীরভূমিতে এসে আছড়ে পড়ল, এবং তাতে তারা এই পাঁচজনেই কিন্তু অজ্ঞান হয়ে গেছে, পদ্মাবতী এবং তার চার সখী অজ্ঞান হয়ে গেছে। এটা হচ্ছে পূর্বসূত্র। এখান থেকেই এবার তোমাদের কবিতাটা শুরু হয়েছে, এবং সে কবিতাটা এরকম যে ওই যেখানে এসে আছড়ে পড়ল, ওই জায়গাটা একেবারে নয়নাভিরাম, অতীব সুন্দর। কারণ ওখানে আবার দেখা যাচ্ছে যে সমুদ্রের কন্যা, বুঝতে পেরেছো, সমুদ্রের কন্যা, তার নাম তারও নাম পদ্মা। ভালো করে শোনো, সমুদ্রের কন্যা পদ্মা, সে কি করেছে, ওইখানে কিন্তু একটা সুন্দর নগর তৈরি করেছে। সমুদ্রের কন্যা তিনি, সমুদ্রের কন্যা ওই সমুদ্র তটভূমিতে একটা নগর তৈরি করেছে, একেবারে ফুল ফলের বাগান, চতুর্দিকে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, সুন্দর ফল গাছে গাছে ঝুলছে, সামনেই সুদৃশ্য পাহাড়, একেবারে অতি মনোরম পরিবেশ, বুঝতে পেরেছ। সেইখানে একটা বিরাট প্রাসাদ তৈরি করেছেন সমুদ্রকন্যা পদ্মা, এবং সেখানেই তিনি তার সখীদের সঙ্গে থাকেন। তো একদিন যেদিন ওই ভেলাটা এসে ওই সমুদ্র তটে পৌঁছেছে আর কি, সেই দিনই ওই রাত্রিবেলা পিতৃভূমিতে ওই প্রাসাদে কাটিয়ে সখীদের নিয়ে তিনি এবার প্রত্যুষ ভ্রমণ মানে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। বেরিয়েই দেখছেন সমুদ্র তটে একটা ভেলা পড়ে আছে। তখন একটা কৌতূহল হলো তার মধ্যে, কে ভেলা এলো কোত্থেকে, যাই তো, চল তো দেখি তো, বলে পদ্মা মানে সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের নিয়ে ওই ভেলার কাছে গেল। গিয়ে দেখছে ওমা, ভেলার মধ্যে 5 জন মানে পদ্মাবতী এবং তার 4 সখী অজ্ঞান অবস্থায় আছে। তো এই অবস্থা দেখে তিনি তখন মানে সমুদ্র কন্যা পদ্মা তার ওই সখীদের নির্দেশ দিলেন, এইগুলোকে কাপড়ে বেশ ভালো করে মোর, এই সব দেহগুলোকে নিয়ে চল, বলে ওখান থেকে নিয়ে উদ্যানে চলে এলেন। এবং তখন তা অনুমান করলেন যে কী ব্যাপার, বুঝতে পারছেন না কীভাবে এই ঘটনা ঘটলো। তখন ভাবছেন হয়তো
যে ইন্দ্রের অভিশাপে কোনো হয়তো স্বর্গের অপ্সরী এখানে এভাবে ভূপাতিত হয়েছে, আবার কখনো ভাবছেন সমুদ্রের ঝড়ে এই রকম অবস্থা ঘটেছে। এই রকম করে তো যাই হোক ওই পাঁচজনকে তারা নিয়ে এসে ওই শুশ্রূষা করতে লাগলো, সেবা করতে লাগলো ওই বাগানে, তন্ত্র মন্ত্র মহৌষধ দিয়ে সেবা করতে লাগলো, এবং শেষমেশ তাদের সেবায় সুস্থ হয়ে উঠল পদ্মাবতী এবং তার 4 সখী। এই পর্যন্ত তোমাদের এই অংশটুকু কিন্তু আছে। অ্যাকচুয়ালি কি জানো, এই গল্প সম্পর্কে বলে নিই, তোমরা পরে আরও পড়বে, বিএ ক্লাসে গিয়ে পড়তে হবে তোমাদের। এই যে আরাকান রাজসভা, বুঝলে, তৎকালীন সময়ে বাংলা যখন সাহিত্যের বা ভাষার সৃষ্টি হচ্ছিল, যখন বাংলা ভাষা একটা প্রাথমিক পর্যায়ে ছিল, তখন ওই আরাকান রাজসভা একটা বিরাট ভূমিকা পালন করেছিল। তো সেই আরাকান রাজসভার যিনি বিখ্যাত রাজা ছিলেন, তার মৃত্যুর পর তার পুত্রকন্যা কিন্তু দেশ শাসন করছিলেন। তো তার কন্যার একজন অমাত্য ছিল, সেই অমাত্যর নাম হচ্ছে মগন ঠাকুর। তো সেই মগন ঠাকুর এই সৈয়দ আলাওলকে খুব পছন্দ করতেন। তো সেই মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতাতেই সৈয়দ আলাওল এই পদ্মাবতী কাব্যটি লিখেছিলেন। ক্লিয়ার? তাহলে পদ্মাবতী কাব্যের আমরা যে দেখছি যে রচয়িতা হচ্ছেন সৈয়দ আলাওল, কিন্তু তার পৃষ্ঠপোষক হচ্ছে অবশ্যই মগন ঠাকুর। মগন ঠাকুরই তার এই ব্যবস্থা করে দেন কীভাবে কি কাব্য রচনা করবে, তাকে যথাযথভাবে সাহায্য করেন ইত্যাদি। ক্লিয়ার? সুতরাং এইবার আমরা কি করব দেখো, এই প্রত্যেকটি পংক্তির ব্যাখ্যা আমরা প্রদান করব, প্রত্যেকটি পংক্তির ব্যাখ্যা পড়ব এক্ষুনি, কবিতাটা লাইন বাই লাইন, এবং তারপর তোমাদের এখান থেকে যে যে কোশ্চেন হবে সেইগুলো আমরা তোমাদের বলবো। ক্লিয়ার? সুতরাং দেখো, আমি প্রত্যেকটা লাইন পড়ি, ভালো করে শোনো, প্রত্যেকটা শব্দের অর্থও কিন্তু আমি বলবো, ভালো করে শুনতে হবে। তাহলে আমাদের ওই আগের অংশটুকু মনে রাখতে হবে, কিন্তু আগের অংশটুকু না মনে রাখলে এখান থেকে কিন্তু বুঝতে পারবে না। আগের অংশ বলতে আমি বলতে চাইছি যেখান থেকেই এটা শুরু হয়েছে, মানে যেখান থেকে তোমাদের এই কবিতাটা এখানে শুরু হয়েছে, তার ওই আগের অংশটুকু। আরেকবার এই অংশটুকু বলে নিই এটা পাঠ করার আগে, যে আমাদের সিংহল রাজার কন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাহ হয়েছিল আমাদের চিতোরের রানা রত্নসেনের। তো রত্নসেন ওই মানে পদ্মাবতীকে বিবাহ করার পর এবার জাহাজে করে বাড়ি ফিরছিলেন। তো সেই সময় ওই জাহাজে একজন সাধারণ ব্রাহ্মণ ভিক্ষুকের রূপ ধারণ করে সমুদ্রদেব এসে কিছু ভিক্ষে চেয়েছিলেন রত্নসেনের কাছে। তো রত্নসেন কিন্তু তাকে ভিক্ষে তো দেননি, তার প্রতি রূঢ় আচরণ করেছিলেন। ফলে সমুদ্রদেব রত্নসেনের ওপর রেগে গিয়ে কি করলেন, বিরাট সামুদ্রিক ঝড় সৃষ্টি করে তার জাহাজ ভেঙে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দিলেন। এবং শুধু ছিন্ন ভিন্নই করলেন না, বলতে পারো প্রায় ডুবিয়ে মারছিলেন। তো যাই হোক, কোনো ক্রমে রত্নসেন ওই দুটো ভেলা সাহায্যে, একটা ভেলায় রানী পদ্মাবতী এবং তার সখীদের ওঠালেন, আর একটা ভেলায় তিনি নিজে উঠলেন। তারপরে বুঝতেই পারছো, সমুদ্রের ওই রুদ্র রোষে ওই দুটো ভেলায় পৃথক হয়ে গেল। তো ওই পদ্মাবতী আর তার সখীরা যে ভেলায় ছিল সেটাই কিন্তু শেষমেশ এসে সমুদ্র তীরে পৌঁছেছিল। তা ওই উন্মত্ত দশা দেখে পদ্মাবতী এবং তার সখীরা সবাই কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। আর রত্নসেনের ভেলার কথা আর এখানে উল্লেখ করা হয়নি। তো যখন তারা এসে ওই ভেলাটা পৌঁছেছে, তারপর থেকে হয়েছে এখানে কবিতাটা শুরু। ক্লিয়ার? তো কি বলছেন শোনো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। কথাটা বোঝার চেষ্টা করো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এখানে কন্যা বলতে পদ্মাবতীকে বোঝানো হচ্ছে, যে যখন ওই জাহাজ তাদের ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন তো ওই পদ্মাবতী এবং তার 4 সখী সহ সবাই সমুদ্রে জলে পড়ে গেল। জলে পড়ে যেতেই তো আমাদের ওই রত্নসেন দুটো ভেলার ব্যবস্থা করলো, একটা ভেলায় করে তাদেরকে পাঠিয়ে দিল, আর অন্য ভেলাটায় সে নিজে গেল। তো তার ভেলার কথা আর আমরা কিছু জানি না, এখানে বলা হয়নি, কিন্তু ওই রানী পদ্মাবতী আর তার 4 সখী তারা এসে সমুদ্র তীরে কিন্তু পৌঁছালেন।
কোথায় পৌঁছালেন? দিব্যপুরী সমুদ্র মাঝার একটা সুন্দর নগরে এসে তারা পৌঁছে গেছে। কথাটা বোঝার চেষ্টা করো। ওই যে পদ্মাবতী এবং তার 4 সখী সহ ওই ওরা যে ভেলাটা এসেছে, সেই ভেলাটা এসে একটা সুন্দর নগরে তারা কিন্তু প্রবেশ করেছে। তারপর কি বলছে দেখো, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ। অতি মনোহর দেশ, দারুণ সুন্দর দেশ। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সত্য ধর্ম সদাচার, এবং ওখানকার মানুষেরা সবাই সত্য কথা বলে, সৎ আচার আচরণ করে। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে রানী পদ্মাবতী ও তার 4 সখী সহ যে ভেলাটা এসে সমুদ্র তীরে পৌঁছেছে, সেটা এমন একটা নগরে পৌঁছেছে, সেই নগরটা খুবই সুন্দর এবং সেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সেখানকার মানুষেরা অতি সজ্জন, সব সদাচার করে, সত্য কথা বলে। সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা। সমুদ্র নৃপতি সুতা, একটু আগে বলছিলাম যে সমুদ্র রাজার সুতা মানে হচ্ছে কন্যা, তার মেয়ের নাম পদ্মা, এর মেয়ের নামও পদ্মা, সমুদ্রের কন্যার নামও কি পদ্মা। যে সমুদ্র নৃপতি সুতা অর্থাৎ সমুদ্র রাজের কন্যা পদ্মা তার নাম, তিনি নানা গুণে গুণমতী। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। কথাটা বোঝার চেষ্টা করো। এই যে সিন্ধু নদের তীরে এই যে একটা সুন্দর স্থান একটা দেখে সেখানে তিনি একটা প্রাসাদ নির্মাণ করেছেন। উপরে পর্বত এক, তার উচ্চদেশে আছে একটা পর্বত, ফল ফুলে অতিরে, সেখানে প্রচুর ফল ফুলের গাছ আছে, তার পাশে রচিল উদ্যান। তাহলে দেখো, একদিকে উচ্চভূমিতে পাহাড়, পাশে কি বলতো ফল ফুলের বাগান, সেখানে তিনি একটা বাগান তৈরি করলেন। কে বাগান তৈরি করলেন? আমাদের ওই যে সমুদ্র কন্যা পদ্মা। নানা পুষ্প মনোহর, সেখানে নানা ধরনের সুগন্ধিযুক্ত ফুল তিনি লাগালেন। সুগন্ধি সৌরভতর, ওই সব ফুল থেকে সব সময় সুগন্ধ বিতরিত হচ্ছে। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, ওই যে বললাম না ফুল ফলের বৃক্ষ লাগালেন, ফুল থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর সুন্দর ফল কি বলতো ঝুলে আছে, বাগানের বর্ণনা দিচ্ছেন। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী, ওখানে এক টঙ্গী মানে প্রাসাদ, ওখানে একটা বিরাট প্রাসাদ তৈরি করলেন। দেখো, আগে আগে বাগান তৈরি করেছেন, তারপর একটা বিরাট প্রাসাদ তৈরি করলেন। সেই প্রাসাদ কি? হেমরত্নে নানা রঙ্গী, একেবারে স্বর্ণখচিত, সোনাদানা দিয়ে মুড়ে দিলেন প্রাসাদকে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, ওই প্রাসাদেই সর্বক্ষণ তিনি থাকেন। কে থাকেন? পদ্মা। তিনি কে? সমুদ্রের কন্যা। পিতৃপুরে ছিল নিশি, রাত্রিবেলা তিনি ওইখানে কাটিয়েছেন, ওই প্রাসাদেই কাটিয়েছেন। নানা সুখে খেলি বা হাসি যদি হইল সময় প্রত্যুষ, মানে রাত্রিবেলা সখীদের সঙ্গে ওই প্রাসাদে কাটিয়ে তিনি সকালবেলা ভ্রমণে বেরিয়েছেন সখীদের নিয়ে। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, মানে ওই সব সখীদের নিয়ে তিনি ওই উদ্যানে বেরিয়েছেন, বেড়াতে বেরিয়েছেন। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস মানে হচ্ছে মান্দাস বা ভেলা। উমা বেরিয়েছে, দেখছে যে সমুদ্রের তীরে একটা ভেলা পড়ে আছে। কথাটা বুঝতে পারছো? রাত্রিবার কি করলেন তাহলে? ভালো করে শোনো, যে ভেলাটা যেখানে এসেছে ওটা একটা সুন্দর নগর, এবং সেইটাকে আরও সুন্দর করে তুলেছেন কি বলতো আমাদের ওই সমুদ্রকন্যা পদ্মা। তিনি কি করেছেন? একটা উদ্যান রচনা করেছেন, যেখানে ফুল ফলের গাছ আছে, বিচিত্র ধরনের সব ফুল, তার থেকে সুগন্ধি বেরোচ্ছে, বিভিন্ন ফল গাছে ঝুলে আছে, সামনেই সুশোভন পাহাড়, সুদৃশ্য পাহাড়। কথা বোঝার চেষ্টা। আবার সেখানেই একটা প্রাসাদ তিনি তৈরি করেছেন, একেবারে সোনায় মোড়া প্রাসাদ। আর সেই প্রাসাদে রাত কাটিয়ে এবার সকালবেলা তিনি যখন তার সঙ্গীদের সঙ্গে নিয়ে, মানে সখীদের সঙ্গে নিয়ে সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, বেরিয়েই দেখছেন যে সমুদ্রের ধারে একটা ভেলা পড়ে আছে। ভেলা, মাঞ্জস মানে মান্দাস বা ভেলা পড়ে আছে। এবার কি করছে দেখো, মনে তো কৌতুকবাসী তুরিত গগনে আসি, মনেতে কৌতুকবাসী, দেখি হঠাৎ একটা 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 মানে অনুসন্ধিৎসা, একটা জানার ইচ্ছে হলো, তাই তো কেন ওখানে ভেলাটা পড়ে আছে দেখি তো। তুরিত গমনে আসি,
একেবারে ভীষণ দ্রুত গতিতে ওই ভেলাটার কাছে তিনি গিয়ে পৌঁছালেন তার সখীদের নিয়ে। কে? সমুদ্রকন্যা পদ্মা। কোথায় গিয়ে পৌঁছালেন? ওই ভেলার কাছে। কাদের সঙ্গে নিয়ে গেছেন? সখীদের। দেখে চারি সখী চারি ভিত। ওমা! এবার দেখছে ভেতরে, মানে ওই তোমার ওই ভেলার ভেতরে একজন রাজকন্যার সঙ্গে 4 জন সখী কিন্তু সেখানে আছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। তাদের রূপ দেখে পদ্মা, মানে সমুদ্রকন্যা পদ্মা ভীষণভাবে একেবারে বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ভাবলেন, ও বাবা, এত সুন্দর রমণী কোত্থেকে এলো? অনুমান করে নিজ চিতে, তখন মনে মনে ভাবতে লাগলেন, তাই তো, এত সুন্দর রমণী কোত্থেকে এলো? তারপরে কি বলছে দেখো, ইন্দ্র সাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি। ভালো করে শোনো। তখন তখন ওই তিনি মনে করতে লাগলেন, মানে কে বলো? ওই পদ্মা, যে হয়তো ইন্দ্রের অভিশাপে কেউ, ইন্দ্রের কোন লাইনটা? ও সরি, মধ্যেতে যে কন্যাখানি, হ্যাঁ লাইনটা আমি বলছি আরেকবার, সরি। হ্যাঁ, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী। ভালো করে শোনো। মধ্যেতে যে কন্যাখানি, তাদের মধ্যে যে কন্যা, মানে যে মেয়েটি মাঝখানে ছিল, রূপে অতি রম্ভাজিনী, তার রূপ সবার চেয়ে বেশি। এমনকি স্বর্গের অপ্সরী রম্ভা, স্বর্গের একজন অপ্সরী আছে, তার নাম রম্ভা, তার চেয়েও তাকে সুন্দর দেখতে। নিপাতিতা চেতন রহিত, তারা সকলেই পড়ে আছেন কিন্তু কারো কোনো চেতনা নেই। হ্যাঁ, এই লাইনটা মিস করে গিয়েছিলাম, সরি। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। এইরকম এত রূপ সৌন্দর্য দেখে একেবারে ভীষণভাবে অবাক হয়ে গেল, কি বলতো, সমুদ্রকন্যা পদ্মা। অনুমান করে নিজ চিতে, এবং মনে মনে তখন নিজের মনে মনে সেটা অনুমান করতে লাগলো, তাই তো, এরা এলো কোত্থেকে? প্রথমে ভাবলেন ইন্দ্র সাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি। ভালো করে শোনো। বলছেন যে হয়তো বা ইন্দ্রের অভিশাপে অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে ওদিকে এখানে পাঠানো হয়েছে, বা স্বর্গভ্রষ্ট হয়েছে, স্বর্গচ্যুত হয়েছে, অচৈতন্য পড়েছে ভূমিতে। স্বাভাবিকভাবে সেই জন্যে স্বর্গচ্যুত হয়ে একেবারে অচৈতন্য হয়ে এখানে এসে পড়েছে। আবার বিকতক দেখিয়ে আঁখি তেন সংগ্রাম সাক্ষী, তেন সংবসন সাক্ষী, বেথানি হয়েছে কেশ বেশ। ভালো করে শোনো। হ্যাঁ, ভালো করে তাদের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে তাদের না সব কিছু এলোমেলো, চুল ফুল সব এলোমেলো হয়ে গেছে, এবং তাদের বসন, মানে কাপড় চোপড়ও কী বলতো এলোমেলো হয়ে গেছে। স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে তারা তো সমুদ্রের ওই ঢেউ সব পার করে এসেছে, তাই তো না? পার করে এসেছে মানে ভেলাটা ভাসতে ভাসতে এসছে, সমুদ্রের জলে সব কিছুই এলোমেলো হয়ে গেছে, উনি সেইগুলো এসেছে। এবং বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও। বলছে আবার অনুমান, একটা অনুমান হলো তাহলে স্বর্গভ্রষ্ট হয়েছে, স্বর্গভ্রষ্ট হয়ে তারা সেখানে এসছে। আবার অনুমান হলো যে সমুদ্রের ঝড়ের ফলে তারা এরকম এখানে এসে করেছে। সমুদ্রের নাও ভঙ্গিল প্রবল বাও, প্রচণ্ড বায়ুপ্রবাহের ফলে বা ঝড়ের ফলে হয়তো সমুদ্রের ওই যে জাহাজে আসছিল সেই জাহাজ ভেঙে গেছে, তার ফলে তাদের এই রকম সিন্ধু ক্লেশ, অর্থাৎ সমুদ্রের কষ্ট তাদেরকে ভোগ করতে হচ্ছে। ওরে বাবা, প্রথমে ভাবলো ইন্দ্রের শাপে বা ইন্দ্রের অভিশাপে তারা অভিশপ্ত হয়ে স্বর্গভ্রষ্ট হয়েছে। তারপরে ভাবছে যে হয় প্রবল বায়ুপ্রবাহের ফলে তাদের যে জাহাজে করে আসছিল সেটা ভেঙে গেছে, যার ফলে তাদেরকে এই কষ্টের সম্মুখীন হতে হয়েছে। চিত্রের পতলি সমা নিপাতিতা মনোরমা, দেখে মনে হচ্ছে একবারে ছবির মতো, পুতুলের মতো, ওই যে যারা মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। নিপাতিতা মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, একেবারে অজ্ঞান, শুধু শ্বাসটুকু আছে, বাকি কিন্তু আর কিছুই তাদের জ্ঞান ট্যান কিচ্ছু নেই। কারা? ওই পদ্মাবতী এবং তার 4 সখীরা। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে,
বিধি মরে না করো নৈরাস। কি বলছে শোন, অতি স্নেহ ভাবি মনে, ওদের প্রতি একটা স্নেহ ভালোবাসা জন্মালো ওই আহতদের প্রতি। বলে পদ্মা ততক্ষণে কী করলো, বিধি মোরে না করো নৈরাস, ভগবানের উদ্দেশ্যে বলছে যে আমাকে যেন নিরাশ করো না, আমি যেন এদিকে সেবা শুশ্রূষা করতে পারি। পিতার পুণ্যের ফলে, পিতা মানে ওই যে সমুদ্র, পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, আমার ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন, আমি যেন এদের এইসব কন্যাদের আবার জীবন ফিরিয়ে আনতে পারি। মানে আমার বাবার পুণ্যের ফলে, আমার ভাগ্যের ফল দিয়ে যেন আমি এই কন্যাদের জীবনকে আবার ফিরিয়ে আনতে পারি। এই কথা বলছেন কে? আমাদের সমুদ্র কন্যা পদ্মা। চিকিৎসেষু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, অর্থাৎ প্রাণপণে আমি চিকিৎসা করছি, কৃপা করো অর্থাৎ দয়া করো নিরঞ্জন। নিরঞ্জন মানে ঈশ্বরকে বলছেন, হে ঈশ্বর তুমি আমাকে দয়া করো, দুঃখিনীরে করিয়া স্মরণ, অর্থাৎ আমার কথা ভেবে অন্তত আমাকে তুমি এই সব আহতদের শুশ্রূষা করতে দাও, এদিকে যেন আমি সুস্থ করে তুলতে পারি। অর্থাৎ চিকিৎসিষু প্রাণপণ মানে আমি এদিকে চিকিৎসা করছি প্রাণপণে, কৃপা করো নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ, এই যে সমস্ত এই যারা আহত এদের যেন আমি আবার কি করতে পারি, প্রাণ ফিরিয়ে দিতে পারি। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। এইটা দেখেই তখন সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের বললেন যে এদিকে কাপড় দিয়ে ভালো করে ঢাকো, ঢেকে নিয়ে চলো। কোথায় নিয়ে চলো? আমাদের উদ্যানের মাঝখানে। পঞ্চজনে বসনে ঢাকিয়া, ওই পাঁচজনকে বসন বা বস্ত্র দিয়ে ঢেকে উদ্যানে নিয়ে আসা হলো। অগ্নি জেলে ছেকে গাও, এবার যেহেতু জলে ভিজে এসেছে, অগ্নি জেলে ছেকে গাও, ওদের গাগুলো দেহগুলোকে আগুন দিয়ে সেঁকা হতে লাগলো। কেহ শিরে কেহ পাও, অর্থাৎ ওই আমাদের সমুদ্রকন্যা পদ্মার সখীরা ওই পদ্মাবতী এবং তার ওই অচৈতন্য সখীদের কী করতে লাগলো, তাদের গায়ে আগুনের তাপ দিতে লাগলো। কেউ তাদের মাথায় তাপ দিচ্ছে, কেউ তাদের পায়ে তাপ দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে নানা ধরনের তন্ত্র মন্ত্র এবং মহৌষধ তারা দিতে লাগলো। দণ্ডচারী এই মতে, এইভাবে রাত্রি 4টে দণ্ড মানে রাতটা কেটে গেল। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, অনেক চিকিৎসা করার পর ওই পদ্মাবতী এবং তার 4 সখী আবার জ্ঞান ফিরে পেল। কথাটা বোঝার চেষ্টা কর। এবং লাস্টলি বলছে শ্রীযুত মাগান গুণী মোহন্ত আরতি শুনি ইতি আলাওল সুরচন। ওই যে বললাম মগন ঠাকুরের কথা, যে মগন ঠাকুরের এতেই স্বীকার করে নিচ্ছেন যে মগন ঠাকুরের দয়াতেই বা তার পৃষ্ঠপোষকতাতেই আমি আলাওল এই সুন্দর রচনাটা করতে পেরেছি। এই হচ্ছে লাইন বাই লাইন কি বলতো ব্যাখ্যা। এখন এটার সারমর্মটা হবে এইরকম, আমি একটু বলে নিই, ভালো করে শোনো। ঠিক এইভাবে বলবে যে সিন্ধু তীরে কবিতাটি পাঠ করে আমি একটু শুনে নাও ভালো করে, আমি আরেকবার বলে দিই। সিন্ধু তীরে কবিতাটি পাঠ করে দেখা যায় যে চিতোরের রানা রত্নসেন যখন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে বাড়ি ফিরছিলেন জাহাজে করে, ঠিক সেই সময়ই পথে ওই সমুদ্র দেবতা সমুদ্রদেব তিনি ভিক্ষুকের রূপ ধারণ করে তার কাছে গিয়ে ভিক্ষে চেয়েছিলেন। কার কাছে? রত্নসেনের কাছে। কিন্তু রত্নসেন তাকে ভিক্ষে তো দেননি, কিন্তু তার প্রতি বিরূপ আচরণ করেছিলেন, রূঢ় আচরণ করেছিলেন। তাতে সমুদ্রদেব ক্ষুব্ধ হয়ে একটা বিরাট ঝড় ঝঞ্ঝা, সামুদ্রিক ঝঞ্ঝা সৃষ্টি করেছিলেন, যার ফলে রত্নসেনের ওই জাহাজ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সকলেই প্রায় প্রাণে ডুবে মরছিলেন। তো কোনোভাবে রত্নসেন 2টি ভেলার ব্যবস্থা করেন। একটি ভেলায় তিনি তার স্ত্রী পদ্মাবতী এবং তার 4 সখীকে স্থাপন করেন, এবং অন্য ভেলায় তিনি নিজে চড়েন। কিন্তু ওই প্রবল জলোচ্ছ্বাসে 2টি ভেলা সম্পূর্ণ পরস্পর থেকে বিচ্যুত হয়ে যায়। পদ্মাবতী এবং তার 4 সখী যে ভেলাটিতে ছিল সেই ভেলাটি সমুদ্র তীরে এসে পৌঁছায়,
কিন্তু ওই পদ্মাবতী আর তার চর সখী তখন কিন্তু সম্পূর্ণ অজ্ঞান হয়ে গিয়েছে। তবে যেখানে সে পৌঁছালো সেটা একটা সুন্দর নগর, এবং সেই নগরটা কার না ওই সমুদ্রেরই কন্যা পদ্মার। সমুদ্র কন্যা পদ্মারই হচ্ছে সেই নগর। তিনি কি করেছেন, ওই অতি সুন্দর পরিবেশে সুন্দর একটা বাগান তৈরি করেছেন, যেখানে নানা ধরনের ফুল সুগন্ধ বিতরণ করছে, নানা ধরনের ফল গাছে ঝুলে আছে, উচ্চদেশে সুন্দর পাহাড়। আর এখানেই ওই পদ্মা একটা প্রচণ্ড বড় প্রাসাদও তৈরি করলেন, একেবারে স্বর্ণখচিত প্রাসাদ। তো সেই প্রাসাদে, সেই পিতৃ প্রাসাদে রাত কাটিয়ে সকালবেলায় যখন পদ্মা মানে ওই সমুদ্রের কন্যা পদ্মা যখন তার সখীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, দেখছেন ওমা সমুদ্রের তীরে একটা ভেলা পড়ে আছে। তো সুতরাং সেই ভেলাটা দেখে আর তারা তাদের উৎকণ্ঠা চেপে রাখতে পারলেন না। তাই তো এই ভেলা এলো কোত্থেকে, সেই যে অনুসন্ধিৎসু মন, অর্থাৎ জানার ইচ্ছে, প্রবল ইচ্ছে জাগলো যে ভেলাটা কোত্থেকে এলো, চলো তো দেখি বলে সখীদের নিয়ে তিনি সেখানে সেই ভেলাটার কাছে গেলেন। গিয়ে কি দেখলেন, দেখলেন ওমা সেই ভেলার মধ্যে পাঁচজন একেবারে অতি সুন্দর রমণী আছে, পড়ে আছে। তাদের মধ্যে মধ্যজন মানে তাদের পাঁচজনের যে মাঝখানে যে আছে তার রূপের ছটা সবচেয়ে বেশি, তাকে দেখতে যেন স্বর্গের অপ্সরী রম্ভার মতো। কথাটা বোঝার চেষ্টা করো। তখন কিন্তু ওই যে বললাম সমুদ্রের জলের ঢেউয়ে এবং ঝড়ে তাদের সব এলোমেলো, চুল বস্ত্র ইত্যাদি এলোমেলো হয়ে গিয়েছে। তখন তিনি তার ওই সখীদের বললেন, ওদের দেখে দয়া হলো কার বলতো, আমাদের ওই সমুদ্রকন্যা পদ্মার। এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন যে তিনি যেন এই দুঃখিনীরে করেন, বর দেন, যেন ওদিকে সারিয়ে তুলতে পারেন বলে ওই তার সখীদের দিয়ে কাপড় দিয়ে ভালো করে ঢাকিয়ে ওদের পাঁচজনকে নিয়ে ওই উদ্যানের ভেতরে, বাগানের ভেতরে নিয়ে এলেন। অনুমান করতে লাগলেন কেন এর কোত্থেকে এলো, এরা অনুমান করলেন। একবার ভাবলেন হয়তো বা ওই ইন্দ্রের রোষে পড়ে ওরা স্বর্গভ্রষ্ট হয়েছে, অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছে। আবার মনে করলেন হয়তো সমুদ্রের ওই দুর্যোগের বা ঝড়ের ফলে তাদের এই ধরনের কষ্ট ভুগতে হয়েছে। তো যাই হোক, এসে তারা সেবা শুশ্রূষা করলেন, তন্ত্র মন্ত্র মহৌষধ প্রয়োগ করে তাদেরকে সুস্থ করে তুললেন, তাদের চেতনা ফিরিয়ে আনলেন। বলেই এখানে কবিতা শেষ হয়েছে। লাস্টে উনি বলছেন, মানে আমাদের কবি বলছেন যে মগন ঠাকুরের কৃপায় আমি কবিতাটা রচনা করতে পেরেছি, বলে এখানে কবিতা শেষ হচ্ছে। সো দিস ইজ দ্য থিং, তাই নাকি? এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে নামকরণের সার্থকতা। সিন্ধু তীরে কবিতাটার নামকরণ কেন সিন্ধু তীরে করা হলো? অন্য কিছু তো হতে পারত, যে কবিতার নামকরণ কেন সিন্ধু তীরে করা হয়েছে, সেটা একটা প্রশ্ন হতে পারে। এবং আর যে প্রশ্নটি হতে পারে, বুঝতে পেরেছি এখান থেকে, সেটা হচ্ছে আমাদের পদ্মা মানে সমুদ্রের যে কন্যা পদ্মা, তার সম্পর্কে এখানে লিখতে দিতে পারে। আপনি একটু এটা বুঝিয়ে বলুন, কোনটা নিরূপম বুঝিয়ে বলবো বল। হ্যালো, নামকরণের সার্থকতা আমি একটু আলোচনা করব। আমি আগে বলি প্রশ্নগুলো কি, আমি নামকরণের সার্থকতা লিখিয়েও দেব। যে বলছি কি, যে এর প্রথম যেটা প্রশ্ন হতে পারে নামকরণের সার্থকতা, তারপরে সমুদ্রকন্যা পদ্মার উপরে একটা প্রশ্ন হতে পারে, পদ্মার চরিত্র দিতে পারে। এখানে পদ্মার চরিত্রের কি পরিচয় পাই, কথা বোঝার চেষ্টা কর। এখানে পদ্মার বলতে সমুদ্রকন্যা পদ্মার চরিত্রের আমরা যে পরিচয় পাই সেটাকেও আমরা লিখব। তো আজকে এসো আমরা নামকরণের সার্থকতাটা লিখিয়ে নিই, বা আগে বলে নিই। আগে একটু ভালো করে শোনো, ভালো করে শুনতে হবে। ঠিক এইভাবে শুরু করবে, বলবে যে কোনো কবিতার নামকরণ সেই কবিতার ক্ষেত্রে গৃহের প্রধান প্রবেশদ্বারের কাজ করে। যে কোনো কবিতার নামকরণ সেই কবিতার ক্ষেত্রে
গৃহের প্রবেশ প্রধান প্রধান ফটকের মতো কাজ করে। প্রধান ফটক মানে প্রধান প্রবেশদ্বারের মতো কাজ করে। আমরা যেমন প্রধান ফটক দিয়ে গৃহের ভেতরে ঢুকতে পারি, ঠিক তেমনিভাবে নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা কিন্তু কবিতার মধ্যে ঢুকতে পারেন। সেই কারণে কবিরা নামকরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। তারা মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নামকরণ করেন। এক হচ্ছে বিষয়বস্তু, দুই মুখ্য চরিত্র এবং তিন কবিতা মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা। মূলত এই তিনটে উপাদানের উপর ভিত্তি করেই তারা নামকরণ করে থাকেন। কিন্তু কখনো কখনো কবিরা তারা নিজেদের মনোভাবের উপর ভিত্তি করেও নামকরণ করতে পারেন। স্বাভাবিকভাবে এই সব উপাদানগুলোর মধ্যে কোনো একটার সঙ্গে এখানে যদি নামকরণের মিল খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা বলবো নামকরণটা সার্থক হয়েছে। সেই কারণে এই কবিতাটার বিষয়বস্তু বিশ্লেষণের প্রয়োজন আছে। বলেই যে বিষয়বস্তুটা এতক্ষণ তোমাদের বললাম, ওটা এখানে শর্ট করে বলতে হবে। কথাটা বুঝলে? এবার একটু বিষয়বস্তুটা বলতে হবে, যেটা আমি বললাম যে যখন ওই চিত্তরের রাজা রত্নসেন ওই তার স্ত্রী পদ্মাবতীকে বিবাহ করে ফিরছিলেন, তখন ওই সমুদ্রদেব গিয়ে ভিখিরি হিসেবে দান চেয়েছিলেন। তখন তিনি তার প্রতি খারাপ আচরণ করেছিলেন, ফলে রেগে গিয়ে সমুদ্রদেব তার জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন। তারপরে রত্নসেন দুটো ভেলার ব্যবস্থা করেন, একটা ভেলায় করে পদ্মাবতী এবং তার সখীদের পাঠান, আর অন্যদিকে তিনি আর একটা ভেলায় চড়েন। কিন্তু দুটো ভেলায় বিচ্ছিন্ন হয়ে যায় ওই ঝড়ঝঞ্ঝাকে কেন্দ্র করে। পদ্মাবতী এবং তার সখীদের নিয়ে ভেলাটি এসে সমুদ্র তীরে পৌঁছায়। যে জায়গায় পৌঁছায় সেটি অতি সুন্দর মনোরম একটি নগর, এবং সেই নগরের একরকম স্রষ্টা বলা যায় ওই সমুদ্রকন্যা পদ্মা। তিনি ওইখানে একটি বাগান রচনা করেছেন। বাগানের একদিকে সুউচ্চ পর্বত, অন্যদিকে ফুল ফলে ভরে ওঠা বাগান, যেখানে ফুল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, ফল গাছে সজ্জিত অবস্থায় আছে। কথাটা বোঝার চেষ্টা করো। এবং সেখানে একটা বিরাট বড় প্রাসাদ, স্বর্ণখচিত প্রাসাদ তিনি নির্মাণ করেছেন। তো সেই প্রাসাদ থেকেই রাত্রিবেলা রাত যাপন করার পর সকালে যখন তার সঙ্গীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, বেরিয়েই দেখছেন সমুদ্র তীরে একটা ভেলা পড়ে আছে। তখন আর নিজেদের আগ্রহকে আর দমিয়ে রাখতে পারেনি, ভেলার কাছে গেছে, গিয়ে দেখে যে ভেলার মধ্যে এরকম 5 জন রমণী। হ্যাঁ, তাদের দেখেই তো প্রথমে তিনি অনুমান করতে লাগলেন, তাই তো এরা থেকে এলো। প্রথমে অনুমান করলেন এরা হয়তো স্বর্গভ্রষ্ট, ইন্দ্রের অভিশাপে হয়তো এখানে পতিত হয়েছে। আবার কখনো ভাবলেন সমুদ্রের ঝড়ের ফলে এদের এই দশা হয়েছে। যাই হোক, তিনি তাদের সেখান থেকে নিয়ে এসে তার সখীদের নিয়ে তার সখীদের সাহায্য নিয়ে তাদের যেখানে নিয়ে এসে সেবা শুশ্রূষা করলেন, তাদের চেতনা ফিরিয়ে আনলেন। এই হচ্ছে বিষয়বস্তু। দেখুন, বিষয়বস্তুটা বিশ্লেষণ করলে দেখা যায় যে বিষয়বস্তু ঘটেছে কোথায়? সমুদ্র তীরে। হ্যাঁ, তাই তো। সমুদ্র তীরে যা ঘটনা ঘটেছে, হ্যাঁ লেখানোর সময় তো আসতে বলবো, আগে শোন। হ্যাঁ, যা ঘটনা ঘটেছে সমুদ্র তীরে, তাই তো আমরা দেখছি তো। তাই দেখ, ভেলাটা ভেসে এলো সমুদ্র তীরে, পদ্মা তার প্রাসাদ নির্মাণ করেছেন সমুদ্র তীরে, ওদিকে চেতনা ফিরিয়ে আনা হলো সমুদ্র তীরে। তার মানে সব কিছু ঘটনাটা ঘটেছে সমুদ্র তীরে। সমুদ্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এই সমুদ্র তীরে সব ঘটনা ঘটেছে, আর নামকরণও করা হয়েছে সমুদ্র তীরে। সিন্ধু তীরে মানে তো হচ্ছে সমুদ্র তীরে। সুতরাং এখানে নামকরণের সঙ্গে আর একটা বিষয়বস্তুর একটা গভীর মিল আছে। সেই কারণে আমরা বলতে পারি যেখানে নামকরণটি সার্থক হয়েছে। কোনো সমালোচক অবশ্য বলেন, কোনো সমালোচক বলেন যে সব কিছু নাটের গুরু তো সমুদ্র, তাই তো সমুদ্রই তো ঝড় সৃষ্টি করেছিল, তা না হলে তো এখানে কিছু সব হতো না, এইসব কাণ্ড কারখানা। তো সমুদ্র তীরে না দিয়ে সমুদ্র দিক রাখলেই তো ভালো হতো। কথাটা বোঝো, সমালোচকরা কি বলছেন?
বিখ্যাত সমালোচক, বুঝলে, তোমরা তার নাম হয়তো শোনোনি, কিন্তু মোহিত বন্দ্যোপাধ্যায় তার নাম। তিনি এর সমালোচনা করতে গিয়ে বলছেন যে সব কিছুর নাটের গুরু তো এখানে সমুদ্র। সমুদ্র যদি ওই তোমার ব্রাহ্মণ রূপে ভিক্ষে করতে না যেত, তার সঙ্গে যদি অসদাচরণ না হতো, তাহলে তো এরকম ঝড়ঝঞ্ঝাও হতো না, আর পদ্মাবতীকে নিয়ে এই ভেলা এখানেও আসতো না। সুতরাং এই সব কিছুর মধ্যমণি হচ্ছে সমুদ্র। তাহলে নামকরণটা সমুদ্র করলেই ভালো হতো, এটা তাঁর মত। কিন্তু এটা তো আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ, সমুদ্রই সব কিছু কাণ্ড ঘটিয়েছে, কিন্তু ঘটনাটা ঘটেছে কোথায় বলতো? সমুদ্রের তীরে। হ্যাঁ, যা কিছু ঘটেছে সব কিছু ঘটেছে সমুদ্র তীরে। অতএব নামকরণটা যথাযথ এবং সার্থক হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? হ্যালো, সবাই আছিস তো? সমালোচকের কথাটা এখানে দিতে হবে কিন্তু, যে সমালোচক বলছেন সমুদ্র তীরে না রেখে তিনি তো সমুদ্র রাখতে পারতেন। তো তার উত্তরে আমরা এটাই বলতে পারি যে সমুদ্র ঘটনাটা ঘটিয়েছে ঠিক, কিন্তু ঘটেছে কোথায় বলতো? সমুদ্র তীরে। আর নামকরণও কবি করেছেন সমুদ্র তীরে। দুটোর মধ্যে তো একটা অদ্ভুত ধরনের মিল আছে। সেই কারণেই বলা যায় যে নামকরণটি যথাযথ এবং সার্থক হয়েছে। এটাই আমি লেখাবো। প্লিজ এটা একটু লিখে নে, প্লিজ রাইট ডাউন। আমি আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে লিখে নে। ক্লিয়ার? ঠিক এইভাবে লিখতে হবে। আমি যেমন ইন্ট্রোডাকশানটা করলাম, যে কোনো কবিতায় নামকরণ ওই গৃহের প্রধান ফটকের মতো কাজ করে, তাই না? এরকম করে লিখতে হবে। আমি আস্তে আস্তে বলবো। ওকে, সো রাইট ইট ডাউন। লেট আস স্টার্ট টু রাইট ইট ডাউন। সৌম্যজিৎ আছিস? সৌম্যজিৎ, হ্যালো সৌম্যজিৎ, দেখছো? নেই। এশা আছিস? এশা? ওকে, লিখতে শুরু কর। স্টার্ট ইট। লেখ, শুরু কর। সিন্ধু তীরে কবিতাটির নামকরণ যথাযথ হয়েছে কি না। সিন্ধু তীরে কবিতাটির নামকরণ যথাযথ হয়েছে কি না, এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো নামকরণ যে কোনো কবিতার ক্ষেত্রে গৃহের প্রধান ফটকের মতো, ফটক মানে প্রবেশ পথ, প্রধান ফটকের মতো কাজ করে। দাঁড়ি, প্রধান ফটক দিয়ে যেমন খুব সহজেই গৃহের ভিতরে প্রবেশ করা যায়,
গৃহের ভিতরে প্রবেশ করা যায়, ঠিক তেমনি ভাবে নামকরণের মধ্যে দিয়েও কবিতার ভিতরে প্রবেশ করা যায়। সেই কারণে কবিরা নামকরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেন। দাঁড়ি তারা মূলত বিষয়বস্তু, মুখ্য চরিত্র, কিংবা কবিতা মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনার উপর ভিত্তি করেই নামকরণ করে থাকেন। অবশ্য কখনো কখনো কবিরা তাদের মনোভাবের উপর ভিত্তি করেও নামকরণ করে থাকেন। এই সব উপাদানগুলির মধ্যে কোনো একটির সঙ্গে নামকরণের সাদৃশ্য থাকলেই ওই নামকরণটিকে সার্থক বলা যাবে। স্বাভাবিকভাবে এই কবিতাটির
নামকরণ সার্থক হয়েছে কিনা। স্বাভাবিকভাবে এই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কিনা এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে গেলে এই কবিতাটির বিশ্লেষণের প্রয়োজন আছে। কবিতাটিকে বিশ্লেষণ করে যদি উক্ত উপাদানগুলির মধ্যে কোনো একটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তাহলেই বলা যাবে যে নামকরণটি সার্থক হয়েছে। প্যারাগ্রাফ কর। এই কবিতাটি বিশ্লেষণ করে দেখা যায় যে চিতোররাজ রানা রত্ন সেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে যখন সমুদ্র পথে ফিরছিলেন, আমি আরেকবার বলছি, ভালো করে শোনো। চিতোররাজ রানা রত্ন সেন যখন সিংহল রাজকন্যার পদ্মাবতীকে বিবাহ করে সমুদ্র পথে ফিরছিলেন, তখন সেই সময়ে সমুদ্রদেব ব্রাহ্মণ রূপ ধারণ করে রানা রত্ন সেনের কাছ থেকে কিছু দান ভিক্ষা করেছিলেন, কিন্তু রানা রত্ন সেন তাকে চিনতে পারেননি এবং কোনো দানও দেননি, বরঞ্চ
তার সঙ্গে বিরূপ আচরণ করেছিলেন। তার সঙ্গে বিরূপ আচরণ, বিরূপ মানে খারাপ, বিরূপ আচরণ করেছিলেন। এর ফলে ক্ষুব্ধ সমুদ্রদেব, এর ফলে ক্ষুব্ধ সমুদ্রদেব সামুদ্রিক ঝড় সৃষ্টি করে রত্নসেনের ডিঙিকে বা নৌকাকেও লিখতে পারো, ডিঙিকে বা নৌকাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। সেই সময়ে রত্নসেন কোনোভাবে স্ত্রী পদ্মাবতী ও তার 4 সখীকে একটি ভেলায় তুলেছিলেন এবং নিজে একটি ভেলায় চড়েছিলেন, কিন্তু সমুদ্রের রুদ্র রোষে দুটি ভেলাই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে যে ভেলাতে রানী পদ্মাবতী ও তার সখীরা ছিলেন, সেই ভেলাটি একটি সুন্দর নগরের সমুদ্র তীরে এসে পৌঁছেছিল। তবে পদ্মাবতী এবং তার সখীরা সকলেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। প্যারাগ্রাফ ওই সমুদ্র তীরবর্তী অঞ্চলটি ছিল নয়নাভিরাম তথা অতীব সুন্দর। সমুদ্রের কন্যা পদ্মা এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়েই সুউচ্চ পাহাড়ের পাশে, সুউচ্চ পর্বতের পাশে ফুল ফলের বাগান তৈরি করেছিলেন। ওই বাগান থেকে একদিকে যেমন ফুলের সৌগন্ধ, বিকিরিত হচ্ছিল, বিকিরিত হচ্ছিল বা ছড়িয়ে পড়ছিল, ঠিক তেমনি ভাবে
ঠিক তেমনইভাবে সুশোভিত সুশোভিত বৃক্ষে বিভিন্ন ধরনের ফল ঝুলছিল, বিভিন্ন ধরনের ফল ঝুলছিল। সমুদ্রকন্যা পদ্মা স্বর্ণখচিত একটি বিরাট প্রাসাদও, সমুদ্রকন্যা পদ্মা স্বর্ণখচিত একটি বিরাট প্রাসাদও এখানে নির্মাণ করেছিলেন। ওই প্রাসাদেই রাত্রি যাপন করার পর, ওই প্রাসাদেই রাত্রি যাপন করার পর সমুদ্রকন্যা পদ্মা সকালে যখন সখীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তখন সখীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তখন সমুদ্র তীরে পড়ে থাকা একটি ভেলা দেখে, পড়ে থাকা একটি ভেলা দেখে তার মনে কৌতূহল সৃষ্টি হয়েছিল এবং দ্রুত গতিতে সখীদের নিয়ে সেই ভেলার কাছে হাজির হয়েছিলেন। ভেলায় 4 রূপবতী রমণীকে দেখে সমুদ্রকন্যা পদ্মা খুবই বিস্মিত হয়েছিলেন এবং কিভাবে ওই রূপবতী কন্যারা ওখানে অচৈতন্য অবস্থায় এসে পৌঁছালো তা অনুমান করছিলেন। কখনো তার মনে হলো তারা ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন, ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন। আবার কখনো বা তার মনে হলো সামুদ্রিক ঝঞ্ঝায় বা সামুদ্রিক ঝড়ে তাদের এই অবস্থা হয়েছে। এই করুণ অবস্থা দেখে পদ্মা তার সখীদের সাহায্য নিয়ে ওই 5 জন রূপবতী রমণীকে নিয়ে উদ্যানে এলেন এবং তন্ত্র মন্ত্র
ঔষধপত্র প্রভৃতিকে কাজে লাগিয়ে তাদের জ্ঞানও ফিরিয়ে আনলেন, তাদের জ্ঞানও ফিরিয়ে আনলেন। প্যারাগ্রাফ কর। কবিতাটির এই আলোচনা থেকে, কবিতাটির এই আলোচনা থেকে বোঝা যায় যে সব ঘটনাটি ঘটেছে সমুদ্র তীরে, অর্থাৎ ভেলাটি এসে পৌঁছেছে সমুদ্র তীরে, ভেলাটি এসে পৌঁছেছে সমুদ্র তীরে। সমুদ্রকন্যা পদ্মা ভেলা থেকে অচৈতন্য অবস্থায় রানী পদ্মাবতী ও তার সখীদের অচৈতন্য অবস্থায় রানী পদ্মাবতী ও তার সখীদের চিকিৎসা করে তিনি জ্ঞানও ফিরিয়ে এনেছেন ওই সমুদ্র তীরে। অর্থাৎ সব ঘটনাই ঘটেছে সমুদ্র তীরে, এবং কবিতার নামকরণও করা হয়েছে সিন্ধু তীরে তথা সমুদ্র তীরে, এবং কবিতার নামকরণও করা হয়েছে সিন্ধু তীরে তথা সমুদ্র তীরে। স্বাভাবিকভাবেই এখানে বিষয়বস্তুর সঙ্গে নামকরণের, স্বাভাবিকভাবেই এখানে বিষয়বস্তুর সঙ্গে নামকরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সেই কারণে বলা যায় যে কবিতাটির নামকরণ সার্থক হয়েছে। প্যারাগ্রাফ অবশ্য সমালোচক মোহিত বন্দ্যোপাধ্যায় বলেন যে সমুদ্র তীরে যে ঘটনা ঘটেছে তার মূল কারণ হলো সমুদ্র। সমুদ্র তীরে যে ঘটনা ঘটেছে তার মূল কারণ হলো সমুদ্র। সেই কারণে তিনি মনে করেন কবিতাটির নামকরণ সমুদ্র করা হলেই ভালো হতো। কবিতাটির নামকরণ সমুদ্র করা হলেই ভালো হতো। প্যারাগ্রাফ। কিন্তু সমালোচকের এই মতামতকে আমরা মেনে নিতে পারি না। সমালোচকের এই মতামতকে আমরা মেনে নিতে পারি না, কারণ সমুদ্র ঘটনাটি ঘটালেও ঘটনাটি তো ঘটেছে সমুদ্র তীরে।
এবং নামকরণও করা হয়েছে সমুদ্র তীরে। স্বাভাবিকভাবে বিষয়বস্তুর সঙ্গে নামকরণের স্বাভাবিকভাবে বিষয়বস্তুর সঙ্গে নামকরণের একটি ঘনিষ্ঠ সম্পর্ক, বিষয়বস্তুর সঙ্গে নামকরণের একটি ঘনিষ্ঠ সম্পর্ক এখানে গড়ে উঠেছে। সেই কারণেই নিঃসন্দেহে বলা যায় যে কবিতাটির নামকরণ যথাযথ সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। So that's all. আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে নামকরণের সার্থকতা লিখলাম। কবিতাটা প্রথমে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করলাম, তারপরে কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করলাম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ক্লাসের কথা শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। তোমরা তো নিজেরা মাধ্যমিক পড়ো, যারা এখন ক্লাস করছো তারা তো মাধ্যমিক পড়ো, তোমাদের বন্ধুবান্ধবদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি। সো আমরা এখন এখানে থামবো। তোমাদের বলি এরপরে কিন্তু 9:30 আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস আছে। তোমাদের আবার বলি, স্পোকেন ইংলিশের ক্লাস আছে 9:30। সুতরাং ওই ক্লাসে তোমরা জয়েন দ্যাট ক্লাস। তো আমি আজ এখানেই থামবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গুড নাইট টু অল অফ ইউ।